গ্রামাঞ্চলের ব্যাকইয়ার্ড ফার্মারদের মধ্যে ৯৯% ফার্মার ইন্টিগ্রেটেড কোম্পানিদের সাথে চুক্তিবদ্ধ চাষে আটকে আছেন। চাষে লভ্যাংশ সীমিত কিন্তু বিনিয়োগবিহীন, ঝুঁকিহীন চাষের গতানুগতিক নিরাপত্তা ছেড়ে বেরিয়ে আসতে চাষিরা ভয় পান। নিতান্তই তিতকুটে মুখে নিজেরাই নিজেদের নাম দিয়েছেন নীল চাষি। নমস্কার, ইন্ডিয়া পোলট্রি নিউজের আজকের এপিসোডে দর্শক বন্ধুদের স্বাগতম। পোলট্রি শিল্পের সমস্ত খবরের হদিশ পেতে চোখ রাখুন ও শেয়ার করুন আমাদের চ্যানেল। নীল খামারকে লাভে লাল খামারে রূপান্তরিত করতে কি করবেন ফার্মাররা? কোন বিকল্প পথে হাঁটলে তাদের মুখে ফুটবে চওড়া হাসি? বিকল্প পাখির খামারে ঝুঁকি টেনে আনবে? ইন্ডিয়া পোলট্রি নিউজের ক্যামেরা আজ যাত্রা করেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতার মাইতি টার্কি ফার্মে। প্রচলিত ব্রয়লারের মাংসের বদলে টার্কি, কোয়েল, কারাকনাথ মুরগির কন্ট্রাক্ট ফার্মিংয়ে দিশা দেখিয়েছেন প্রান্তিক ৩০টির বেশি ফার্মারদের। ব্রয়লার ফার্মিংয়ের থেকে দ্বিগুণ লাভজনক করে তুলেছেন তাদের ব্যবসা। প্রথাগত ব্রয়লার ফার্মিংয়ের আঙিনা ছেড়ে কোয়েল, টার্কি, করকনাথ এই অপ্রচলিত ক্ষেত্রে আপনার দুঃসাহসটা স্যার এলো কি করে? অ্যাকচুয়ালি একটা দুঃসাহস যেমন আছে তার সাথে লাগে সৎ সাহস। কারণ নতুন কিছু করতে গেলে সৎ সাহসটা সবার আগে দরকার হয়। তো সেই জায়গা থেকে আমি যখন কলেজ লাইফে ছিলাম সেই সময় আমি টার্কিটাকে ভালোবেসে পালন করেছিলাম, যেটা ওটা দেখতে সৌন্দর্যের জন্য। তো সেই ভালো লাগা থেকে ভালোবাসা এবং ভালোবাসা থেকে একটাই জায়গা আজকে তৈরি হয়ে গেছে। আচ্ছা, এই অপ্রচলিত ফার্মিং এর অভিজ্ঞতা আপনি অর্জন করলেন কিভাবে? অর্জন করলাম বলতে আমি তখন এটা নিয়ে আমরা 14 বছরের মতো প্রায় হলো আমি ফার্মিং লাইনে আছি। তো আমি বিভিন্ন জায়গায় চাকরি ইন্টারভিউ দিয়েছিলাম, ভেবেছিলাম যে একটা চাকরি করবো, কিন্তু আমার প্রথম থেকে একটা মানসিক টেন্ডেন্সি ছিল যে আমি নিজে উপার্জন করবো, শুধু তাই না তার সাথে আবার 5টা পরিবারকে যাতে আমি উপার্জনের মধ্যে আনতে পারি, সেই রকম একটা চিন্তা ভাবনা ছিল। তো সেই চিন্তা ভাবনা থেকেই আমি পোল্ট্রি ফার্ম এই চাকরিটাকে নিয়ে আসতে আমার একটা নতুন, তো সেই জায়গা থেকে ব্যবসাটাকে নিয়ে আসি এবং আজকে সফল হয়েছে। এই ধরনের যে মাংসের চাহিদা শুধুই কি কলকাতা কেন্দ্রিক নাকি অন্য কোন চাহিদা আছে? আমি যখন আপনার 2010-এর কথা বলছি, যখন প্রাথমিকভাবে একটা জাস্ট শখের বসে করেছিলাম, সেই সময় বলছি, সেই সময় থেকে আজকে অনেক দোকানে চলে এসেছি। আমার সাউথ 24 পরগনা থেকে শুরু করে, কলকাতা থেকে শুরু করে এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর এবং নদিয়া প্রত্যেকটা জায়গাতেই এখন টার্কির প্রচলন চালু হয়ে গেছে। এবং আমার মাধ্যমে অনেক স্বনির্ভর গোষ্ঠী মেয়েরা তারা টার্কি পালন করে স্বাবলম্বী হচ্ছে, আমার ব্লগে হচ্ছে এবং বিভিন্ন জেলা স্তরে তারা কাজ করছে। স্যার, আগামী দিনে ব্যবসা সম্প্রসারণে আপনি কি পরিকল্পনা করছেন? ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা বলতে যেটা প্রথমেই আমার দরকার হচ্ছে যে একটা সরকারি পদক্ষেপ, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এলডিসি আর কি, ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন ওরা করছে, যেটা ফার্মারদের থেকে সরাসরি টার্কি কেনে। এই ধরনের সরকারি উদ্যোগ যদি নেওয়া হয়, যে একটা মার্কেটিং একটা সুনিশ্চিত জায়গা, সেই জায়গাটাকে যদি তৈরি করা যায়, আগামী দিনে ফার্মাররা চাষ করতে আগ্রহী হবে। এবং সেই জায়গাটা সুনিশ্চিত করার লক্ষ্যে আমি অনেকটা পদক্ষেপ নিয়েছি এবং মার্কেটিংটা আমি অনেক জায়গাতেই করে দিচ্ছি তাদেরকে। যেমন সাউথ 24 পরগনা বিভিন্ন জেলার যে নামগুলো এর আগে বললাম, সেই জেলা থেকে তাদের আমি মার্কেটিংগুলো করে দিচ্ছি। একজন ব্যাকইয়ার্ড ফার্মার কি তার ফার্মকে কোয়েল, টার্কি বা করকনাথ চাষের জন্য উপযুক্ত করতে পারেন? অবশ্যই পারে, তবে আমি মনে করি যে কোয়েল, করকনাথ তো ভালো ব্যবসা, লাভবান, কিন্তু তার থেকে টার্কিটা আরও বেশি লাভবান। তার কারণ হচ্ছে ব্রয়লার যেটা হয় সেটা হচ্ছে শুধু ফিড খেয়ে বড় হয় এবং ব্রয়লারের রোগনারাটা প্রচুর হয়, কিন্তু টার্কিটা আপনার ফিড খরচাটা অনেক কম, যেহেতু টার্কি সব কিছু খেতে পারে, শাক, পাত, ঘাস, শাক, সবজি, এভরিথিং টার্কি খেতে পারে। তাই টার্কি করাটা অনেক লাভবান হবে। এবং যেহেতু টার্কিটা মেন হচ্ছে আমাদের পশ্চিমবাংলে বলুন বা ভারতবর্ষে যে রানীক্ষেত রোগ, সেই রোগটা কিন্তু টার্কির প্রকোপ থেকে মুক্ত, টার্কিতে ওই রোগটা আসে না। সুতরাং এই জায়গাগুলো থেকে টার্কিটা অনেক বেটার। স্যার, ব্রয়লারের ফার্মিং ও করকনাথ টার্কি ফার্মিং এর মধ্যে চাষিদের লাভ্যাংশের তারতম্য কতটুকু থাকে? তারতম্য বলতে ব্রয়লারের সাথে যদি টার্কির ডিফারেন্স করা যায়, আমার মনে হয় 50-50 ডিফারেন্স থাকে। তার কারণ হচ্ছে ব্রয়লার যেটা হয় সেটা আপনার 1 মাস থেকে বিক্রিজাত শুরু হয়ে যায়,
আর টার্কিটা মিনিমাম 4 মাস লাগে। 4 মাসে আমরা বডি ওয়েট আমাদের ক্ষেত্রে যেটা আমরা করি সাইন্টিফিকভাবে যদি করা যায় 4.5 থেকে 5 কিলো ওজন আসে, সেই জায়গা থেকে আমরা এটা করতে পারি। 100 টার্কি করতে গেলে আপনার 1 লাখ টাকা ইনভেস্ট, মানে টোটাল মানে শুরু থেকে শেষ পর্যন্ত 1 লাখ টাকার মতো লাগে। সেইটা 4 মাসে 4 মাসে না, এটা আমি 6 মাসের হিসাব বলছি। 6 মাসে 6 মাসের হিসাব বলছি। সেই 6 মাসে একটা টার্কি আমরা ওজন আসে 6.5 থেকে 7 কিলো ওজন মেল টার্কিগুলো আসে। এভারেজ ওজন আসে আপনার 5 থেকে 5.5 কিলো। তো সেই টার্কিটা যখন আপনি বাজারজাত করবেন, সেই 6 মাসে থেকে আপনার টার্কি থেকে আপনার মুনাফা হবে ডবল, অর্থাৎ প্রায় 2 লাখ টাকা আপনি তুলতে পারবেন যদি সায়েন্টিফিকভাবে করা যায়। হ্যাঁ, আপনাকে এই অবস্থাতে যেখানে আপনার শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এতটা দূর আপনি এগিয়ে এসছেন, সেখানে কে আপনাকে এই বুস্ট আপ করেছে বা কার অনুপ্রেরণা? কথা বলতে আমার খুব ভালো লাগে যে আজকের আমার এই সাক্ষাৎকারটা যে জায়গাতে নেওয়া হচ্ছে, অর্থাৎ বাঁকুড়ার বনলতা রিসর্ট জয়পুরে, সেই জয়পুরে যিনি রিসর্টের কর্ণধার আছেন মাননীয় মহাদেব মণ্ডল, সেই মহাদেব বাবুকে দেখে আমি অনুপ্রাণিত হই এবং উনি যেভাবে আমাকে সাপোর্ট করেন, সবসময় খোঁজ খবর নেন আমার ব্যবসার দিক থেকে, উনি আমার ব্যবসাতে একটা বড় অবদান রেখেছেন। তার সাথে বিভিন্ন সরকারি পদাধিকারী যে ব্যক্তিগুলো আছেন, যেমন ডক্টর শান্তনু বেরা আছেন, পশ্চিমবঙ্গ প্রাণী বিশ্ববিদ্যালয়ের উনি অধ্যাপক, এছাড়াও আছেন ডক্টর সৌমেন গাঙ্গুলি, হ্যাঁ, ডক্টর সুদীপ সাউ টালিগঞ্জ পোলট্রি ফার্মের উনি ডেপুটি ডিরেক্টর, এইরকম গুণী ব্যক্তিরা আছেন। এছাড়াও আছেন অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাননীয় ডক্টর তাপস কুমার দে, এবং তার থেকেও বড় কথা আরও যে মানুষগুলো আছেন সেটা হচ্ছেন আমার এলাকার যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, অর্থাৎ ফলতা ব্লক প্রেসিডেন্ট মাননীয় জাহাঙ্গীর খান মহাশয়, যিনি সদা সর্বদা আমার খোঁজ নেন। এই রকম ব্যক্তিত্ব আছেন। আর এদের ছাড়াও আমার সব থেকে যারা অনুপ্রাণিত সেটা হচ্ছে আমার বাবা মা এবং আমার স্ত্রী। যারা না থাকলে আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। স্যার, আজকে যে ব্রয়লার চাষে বিভিন্ন ফার্মার বা খামারিরা বলছেন নীল চাষ, তো এই জিনিসটাকে এর আঙিনা ছেড়ে বেরিয়ে কি আজকে আমাদের ফার্মাররা কি নতুনভাবে এই ধরনের ব্যবসা কি করতে পারে? টার্কি চাষ বা কোয়েল চাষ বা আপনার করকনাথ চাষে কি আসতে পারে তারা? তিনটে চাষের ক্ষেত্রে আপনাদেরকে একটু বলে দিই শর্টে। যেটা হচ্ছে কোয়েলের ক্ষেত্রে একটা ভালো দিক হচ্ছে যেটা অল্প জায়গায় অনেকটা পরিমাণে করা যেতে পারে এবং খুব শর্ট টাইমে টাকাটা আপনার রিকভারি মানে রিটার্ন চলে আসে, কিন্তু এটা হচ্ছে ভালো দিক। আর খারাপ দিকটা হচ্ছে ধরুন মার্কেট তো সবসময় আপ ডাউন করে, সেই জায়গাটা কোয়েলটা একটা নির্দিষ্ট টাইমের পরে বডি ওয়েট হয় না। ধরুন 200 গ্রামের মধ্যে ওর বডি ওয়েটটা আটকে থাকে, সেই টাইমের মধ্যে যদি না আপনি বিক্রি করতে পারেন, ও যে খাবারটা খাবে সেটা কিন্তু সম্পূর্ণ বেকার চলে যাবে। আর কোয়েল কিন্তু শুধু ফিড খায়, অন্য কোনো খাবার খায় না। করকনাথটার ক্ষেত্রে এবার আসছি, করকনাথটাও কিন্তু খুব ভালো জিনিস। করকনাথটা শাক সবজি ঘাস পাতা খায়, ওটাও বর্তমানে দামি, মানে মাংসটা খুব গুণাগুণটা খুব ভালো, সেই হিসাবে আপনার ওই করকনাথটা ব্যাপক আস্তে আস্তে চালু হচ্ছে। আর টার্কিটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, যেটা খুব কম সময়ের মধ্যে শাক সবজি খেয়েও বড় হয়ে যায়। ধরুন আমরা সাধারণ গ্রাম বাংলার মধ্যে যদি আমরা একটা গরিব পরিবার 10টা টার্কি নিয়ে চাষ করি, সে হয়তো নিজের অন্ন সংস্থান করতে পারছে না, কিন্তু সে যদি দেশি মুরগির মতো ছেড়ে খাওয়ায়, টার্কি কিন্তু ঘাস পাতা খেয়ে বড় হয়ে যাবে অনায়াসে। এবং টার্কি সব থেকে যেটা বিশেষত্ব হচ্ছে গ্রিন ফুডটা খেলেই তবে কিন্তু গ্রোথটা ভালো হয়। আচ্ছা স্যার, টার্কির ক্ষেত্রে মিনিমাম এজ, যেটা মিনেজ বলি, কতদিন পর্যন্ত ম্যাক্সিমাম চাষ করার পর সেটাকে বাজারজাত করা যায়? আমি চাষিদেরকে সবসময় বলে থাকি যে 4 থেকে 6 মাস, এই 4 থেকে 6 মাসের মধ্যে টার্কিটাকে সেল করে দেওয়া দরকার। তার কারণ হচ্ছে টার্কি যতদিন রাখবেন, বিশেষ করে মেলটা, আপনার 1 বছরে আমাদের টার্কি চিক্স যেটা আসে সেটা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে আমরা নিয়ে আসি। ব্যাঙ্গালোর থেকে যে টার্কিগুলো আসে 1 বছরে আপনার 14 থেকে 15 কেজি ওজন হয়ে যায়। কিন্তু সেই টার্কিটা যদি আমি মনে করি যে লোভের বশবর্তী হয়ে আমি একসাথে অনেক বড় করে বিক্রি করবো, সেটার ক্ষেত্রে সমস্যা হয় কোনো কারণে যদি টার্কির মর্টালিটি হয়, টার্কিটা কিন্তু অনেকটা পরিমাণ আমরা লস হয়ে যাবে। সেই জন্য চাষিদেরকে বলি যে 4 থেকে 6 মাসের মধ্যে বিক্রি করুন, আমরা 5 কিলো গড় এভারেজ চলে আসবে। ওই টাইমের মধ্যে আপনারা রোটেশন পদ্ধতিতে আবার ওটা সেল করে আবার টার্কি তুলুন। আপনারা যে বাচ্চাটা দিচ্ছেন ওটা কোন ব্রিডের বাচ্চা? ওটা হচ্ছে অস্ট্রেলিয়ান ব্রিড। কোনো ফার্মার যদি বলে যে আজকে চাষ করবে টার্কি, তো আপনি তাকে কিভাবে হেল্প করবেন? প্রথমেই তাকে যে করবে তাকে একটা প্রথমেই
এই বাচ্চা রাখার জন্য যে জায়গাটা তাকে একটা নির্ধারণ করতে হয়, কোথায় রাখবে সেই জায়গাটাকে আমরা তাদের দেখে দিই, সেই জায়গাটাকে সে চুজ করে। তারপরে আমরা যখন তাকে বাচ্চাটা এনে দিই, সেই বাচ্চাটাকে এনে কিভাবে রাখতে, অর্থাৎ হিটারে কিভাবে রাখতে হয়, সেই বাচ্চাটা যেহেতু অত দূর থেকে আছে, তার ডিহাইড্রেশন যাতে না হয়, তার সেই যে পরিচর্যাগুলো আমরা তাকে গিয়ে হাতে কলমে দেখিয়ে দিই। এবং যদি আমার ক্ষেত্রে কোনো কারণে দেখি যে পালনের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে, গাইডলাইন করতে সমস্যা হচ্ছে, আমার যে সিনিয়র স্যারেরা আছেন তাদেরকে দিয়ে তাদেরকে হেল্প করিয়ে দিই। টার্কি, কড়কনাথ এই মুরগিগুলোর কি কলকাতার বাইরে তেমন বাজার আছে? হ্যাঁ, বাজার তো অবশ্যই আছে, যেটা আগে ছিল না। যেটা এটা আমার গর্বের কথা বলুন বা আপনাদের সবাই আশীর্বাদে বলুন, আমার মাধ্যমে টার্কিটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমি ছড়িয়ে দিতে পেরেছি। যেটা প্রশাসন দপ্তরে অর্থাৎ বিএলডিওর ডিপার্টমেন্টে, অ্যানিমেল হাজব্যান্ডারি ডিপার্টমেন্টে আপনারা কথা বলে জানতে পারবেন আমার মাধ্যমে তারা টার্কিটাকে প্রসার ঘটিয়েছে। এবং আমার খুব ভালো লাগে এই একটা কথা বলতে, কেভিকে যেটা আছে কৃষি বিজ্ঞান কেন্দ্র, ওদের যেটা আমাদের সাউথ 24 পরগনা আছে, ওদেরও কিছু এসএসজি গ্রুপকে টার্কি চাষ করাচ্ছে। সেই টার্কিগুলো আমি বিভিন্ন জায়গায় সেল করার ব্যবস্থা করছি। স্যার, এই কোনো ফার্মার যখন চাষ করবে তাকে আপনি কিভাবে, আমরা যেমন ব্রয়লারের ক্ষেত্রে দেখি যে একজন সুপারভাইজার নিয়োগ থাকে, তার জন্য অ্যাডমিনিস্ট্রেশন চার্জ নেওয়া হয় কোম্পানি থেকে, আপনি কিভাবে হেল্প করবেন একটা ফার্মারকে? না, আমার ক্ষেত্রে আমি ওইভাবে কোনো কিছুই করি না। আমি চাই টার্কি করে সে একটা, প্রথম কথা হচ্ছে সে স্বাবলম্বী হোক। কারণ এটা যারা চাষ করে একদম নিম্নবর্তী গরিব শ্রেণী থেকে তাদেরকে আমি চাষ করাই। তার কারণ হচ্ছে তারা আর্থিক দিক থেকে স্বাবলম্বী হোক। আমি কি করি, তাদেরকে প্রথমে আমার বাচ্চাটা আসে, তারা আমার বাচ্চার যে দামটা সেইটা বাচ্চাটা তারা কিনে নেয় এবং তারা পালন নিজেরাই করে এবং গাইডলাইনগুলো আমি দিই। পালন করে তারা যখন বড় করলো, সেই মালটা তৎকালীন বাজার দর অনুযায়ী আমি কিনে নিয়ে বিভিন্ন জায়গায় সেল করি। এটা করার ক্ষেত্রে কি হচ্ছে, তারা একটা নির্দিষ্ট মার্কেটিংয়ের দায়িত্ব পেল। এবং একটা ফার্মার কি সে নিজেও বাজারজাত করতে পারে? অবশ্যই। আমার কাছে কথা হচ্ছে শুধু আমি বিক্রি করবো, যেটা অন্যান্য ব্রয়লার বা অন্যান্য মুরগির ক্ষেত্রে কি মিডিল ম্যানরা প্রচুর কমিশন খেয়ে ফার্মারদেরকে নষ্ট করে দেয়। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে একটা যে চাষ করছে, সে আমার থেকে বাচ্চা নিয়ে চাষ করলো, সে আমি 300 টাকায় কিনছি, সে যদি কোথাও 400 টাকা বিক্রি করতে পারে, সে তার অনায়াসে সে করতে পারে। সে যখন না বিক্রি করতে পারছে তখন আমি তার মালটা কিনে আমি সেল করার দায়িত্বটা। একটা ফার্মার যখন আপনার কাছ থেকে বাচ্চা নিচ্ছে, সে একটা বাচ্চার প্রাইস কত পড়ছে? যেহেতু এটা আমাদের বাইরের বাচ্চা, আমাদের ফ্লাইটে বাচ্চা আসে বেশিরভাগটাই, এয়ারপোর্টে আসে, ফ্লাইট খরচাটা অনেক বেশি হয়ে যায়। সেই জায়গায় বাচ্চাটা মোটামুটি আপনার 120 থেকে 150-এর মধ্যে ঘোরাফেরা করে। আচ্ছা স্যার, আপনি যে বললেন আপনাদের বাচ্চারা ফ্লাইটে করে আসে, মানে এটা কি আপনাদের ইন্ডিয়াতে কোনো রকম বাচ্চা ফোটানো হয় না? না, হয়। যেটা আপনার টালিগঞ্জ পোলট্রি ফার্মে ওটা দীর্ঘদিন ধরে করে আসছে, কিন্তু যেহেতু আমাদের হিউজ কোয়ান্টিটিতে লাগে আর টালিগঞ্জে যে ক্যাপাসিটি আছে সেটা ওরা বেশিরভাগ অতটা পরিমাণ করতে পারে না বা করে উঠতে যে কোনো কারণে করা সম্ভব হয় না, সেই জন্য আমরা বাইরের বাচ্চাটা বেশি আনার চেষ্টা করি। স্যার, আপনি যে অভিনব কনসেপ্টের উপরে কাজ করছেন, পরিধির মধ্যে কতজনকে আনতে পেরেছেন? আমার এই কাজের মধ্যে আমি 30টা পরিবার আনতে পেরেছি, যাদের মধ্যে 100 জন মেম্বার স্বনির্ভরতা পেয়েছে এবং আগামী দিনে আরও কিছু বাড়ানোর চেষ্টা করছি এবং এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ছড়িয়ে আসছে। স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। দেবাশিস মাইতি আজন্ম প্রতিবন্ধী, কিন্তু দৈহিক ও আর্থিক প্রতিবন্ধকতার বেড়া টপকেছেন নিজের অদম্য ইচ্ছা শক্তির জোরেই। প্রান্তিক চাষিদের চেনা পথে এনে দিয়েছেন অচেনা সাফল্য। এ ধরনের চরিত্রকে শুধু টাকার মাপকাঠিতে নয়, ব্যক্তি মানুষের উত্তরণের সাফল্য হিসেবে দেখলেই বোধহয় সঠিক মূল্যায়ন হবে। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।